ভারতে বসে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনা সমর্থন করে না দিল্লি। কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ নয়। ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব। র্যাবের আয়নাঘর ছিল শিকার মহাপরিচালকের, নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারো নির্দেশে আর গুম খুন নয়, বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সাবেক মন্ত্রী জাহিদ মালেক, মির্জা আজম ও পলকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের। আমু, মুজিবুল হক, শাহরিয়ার সহ আরও 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। এবং শীতের দাপটে কাঁপছে দেশ। হঠাৎ ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়। দুদিন পর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সবুজ সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি উল্লেখ করেন, দুদেশের সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গে সীমাবদ্ধ নয়। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সম্প্রতি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠকও করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিস্ত্রি। দুদিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়ও। বিক্রম মিশ্রের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন মিস্ত্রি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি করেন মিস্ত্রি। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই ব্রিফিং। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে 21 থেকে 22 জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করল র্যাব। সেই সঙ্গে নির্যাতিত পরিবারগুলোর কাছে ক্ষমাও চাইলেন বাহিনীটির মহাপরিচালক। দুপুরে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে ডিজি দাবি করেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না বাহিনীর সদস্যরা। র্যাবের বিলুপ্তি নিয়ে চলমান সমালোচনার উত্তরে র্যাব প্রধান বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। অভ্যুত্থানের পর সব সংস্থার মতো র্যাবের নেতৃত্বেও পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কি কাজ করলো র্যাব, কতটুকুই বা তাদের উপলব্ধি হলো অতীত নিয়ে, সেসব নিয়েই কারওয়ান বাজারে গণমাধ্যমে কথা বলেন এলিট ফোর্সটির মহাপরিচালক। যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করে নির্যাতিতদের কাছে ক্ষমা চান ডিজি র্যাব। তিনি বলেন, আগামীতে কারো হুকুমে এমন কর্মকাণ্ডে জড়াবে না সংস্থাটি। যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। উত্তাল জুলাইয়ে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকেও গুলি ছোঁড়ার অভিযোগের দায় আছে র্যাবের কাঁধে। এসব কাজে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা জানান মহাপরিচালক। বলেন, বাহিনীটি নিয়ে অধিকতর তদন্তে সহায়তায় প্রস্তুত তারা। হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে একটি রিট আছে। এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে। গত 4 মাসে
16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে। অতীত কর্মকাণ্ডের দায়ে র্যাবের বিলুপ্তি নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার জবাবে বাহিনী প্রধান বলেন, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। নিয়মিত অপরাধ দমনের পাশাপাশি জেল পালানো আসামি ধরতেও নিজেদের তৎপরতা তুলে ধরেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রধান। অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী জাহিদ মালিক, মির্জা আজম, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার কাজ শুরুর প্রথম দিনে সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিশন। একই সঙ্গে সাবেক 10 মন্ত্রী, এমপি সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর মধ্যে মামলা হওয়া 24 জন অন্তর্ভুক্ত বলে জানিয়েছে সংস্থাটি। তাদের সবার পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। এর মধ্যে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা, শিল্পকলার সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি রয়েছেন। জুলাই আগস্ট গণহত্যা এবং ইন্টারনেট বন্ধের বিষয়টি গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে 15 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত। এদিকে আরেক আবেদনে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা 7 দিনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে আপনারা জানেন যে গণহত্যা এবং আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশের ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন। এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর প্রেক্ষিতে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম। সেই প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং 1 দিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে তিনি জানান, মামলা শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি সরকারকে সহায়তা করবে বলেও জানিয়েছেন দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, প্রবাসে সাংগঠনিক কাজ এবং স্ত্রীর চিকিৎসায় 11 দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে যাবে। এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিন রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করবে বিএনপি। আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দাবিয়ে রাখার মানসিকতা থেকেই ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে।
তার কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। এদিন রাজধানীর যাত্রাবাড়িতে ২৪-এর শহীদ পরিবারের মাঝে অনুদান প্রদান করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এক উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেন। বলেছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদের ব্যর্থ করতে চাচ্ছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এই ধরনের কথা বলা সমীচীন নয়। রাজনৈতিক দলগুলো তো একটা সরকারের সমালোচনা করবেই। রাজনৈতিক দলগুলো সরকারকে যথাসাধ্য সহযোগিতা করছে বলেও দাবি বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের সম্মেলনে বক্তব্য দেন তিনি। এ সময় ইঞ্জিনিয়ার্স বিভাগের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশ সেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে কোরের সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্রুতই পূর্ণাঙ্গ করা হবে বিমান বাহিনীর কক্সবাজার ঘাটে। বহরে যুক্ত হবে কমব্যাট হেলিকপ্টার সহ আধুনিক প্রযুক্তির আকাশযান। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। কুচকাওয়াজের পর ৩০ জন ডিজি পাইলট সহ জিডি পাইলট সহ ৭৪ জন তরুণ অফিসারকে কমিশন প্রদান করা হয়। শীতের সকালে প্যারেড গ্রাউন্ডের আকাশে বৈমানিকদের প্রদর্শনী, ছড়াচ্ছে লাল সবুজের আভা। মুক্তিযুদ্ধের সময় মাত্র ৩টি বিমান নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এখন আছে চতুর্থ প্রজন্মের আকাশযান। যদিও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে এখনও প্রয়োজন বেশ কিছু উন্নত মানের যুদ্ধবিমান আর প্রতিরক্ষা সরঞ্জাম। বৃহস্পতিবার সকালে যশোরে বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বক্তব্যে বাহিনী প্রধান মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতে কক্সবাজারের ঘাঁটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তরের কথা জানান। প্রিয় সন্তানদের এই আনন্দ ঘন ১৯৭১-এর পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে হাসান মাহমুদ খান বলেন, দেশের সার্বভৌমত্বের স্বার্থে হতে হবে আপোষহীন। দৃঢ় মনোবল এবং উন্নত পেশাদারিত্বের মাধ্যমে প্রতিটি কাজে উদ্যোগী মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ ও বিমান বাহিনীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং একটি সমৃদ্ধ বিমান বাহিনী বিনির্মাণে তোমাদের কর্ম ও পথ চলা হবে সাহসী ও বলিষ্ঠ। এ সময় ৮৫তম বাফা কোর্সে সোর্ড অফ অনার ও বিভিন্ন পদক পাওয়া ক্যাডেট অফিসাররাও রাখলেন শেষ রক্তবিন্দু দিয়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি। এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে দেশ ও জাতির সেবা করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার সকল দক্ষ প্রশিক্ষকগণের প্রতি, যারা আমাকে একটি কাদামাটি থেকে অবয়বে আসতে সাহায্য করেছেন। আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব দেশ এবং দেশের মানুষের জন্য ভবিষ্যতে কিছু করার। ৩০ জন জেনারেল ডিউটি পাইলট ও ৪৪ জন গ্রাউন্ড অফিসার সহ মোট ৭৪ জন কমিশন পেয়েছেন এবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজে। একাডেমিতে নীল আকাশ ছিল যাদের পরিধি, এবার তারা নিলেন দেশের আকাশ রক্ষা করবার শপথ। কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলার সার্বভৌমত্ব আর আকাশ সীমা রক্ষায় যুক্ত হলেন আরও ৭৪ জন অফিসার। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, যশোর। শীতের দাপটে কাঁপছে দেশ, রাজধানীতেও বইছে হিমেল হাওয়া। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হঠাৎ ঠান্ডায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কাল থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশু থেকে ৪ থেকে ৫ দিন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
ঘড়ির কাঁটায় বেলা ৮টা। সাধারণত এ সময় সূর্য উঠে গেলেও ঢাকায় বৃহস্পতিবারের সকালে ছিল উল্টো চিত্র। কুয়াশায় ঢাকা চারপাশ। শীতের প্রকোপে অনেকটা জুবুথুবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ, বেশি বিপাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে আসলে রেডি হইতে পারি না শীতের লাগি, এই জন্য একটু কষ্ট হইতেছে। প্রতি বছর তো কম্বল টম্বল দেয়, বছর দেয়নি শীতের সময়, এখন শীত পড়েছে খুব, আর আজকে আরো বেশি শীত। সারা রাত মানে দিন ভরে ময়লা টানি, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ময়লা ফালাই। আমরা বহুত কষ্ট করি আমরা শীতের ভিতরে। শীত বেশি পড়ছে আজকের থেকে, কালকের থেকে ভালোই। জায়গায় জায়গায় বুড়া মানুষ শীতে আগুন ধরাইতেছে, আগুন তাপাইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা আছি। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেলা 11টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল নগরীতে। এমন পরিস্থিতি দিনভর বিরাজ করতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, খুব বেশি দূরে নেই শৈত্যপ্রবাহ। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। তাপমাত্রা কমার এই ধারা চলবে অন্তত 4 থেকে 5 দিন। আগামী 24 ঘন্টায় টেম্পারেচার একটু ফল করার সম্ভাবনা রয়েছে। 14, 15, 16 এখানে একটা ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি। বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা 93%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ। বিভিন্ন জেলায় বইছে হিমেল বাতাস। তীব্র শীতে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। আয় কমে যাওয়ায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হেমন্তের বিদায় বেলায় প্রকৃতিতে কনকনে শীত। ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাসের দাপটের পাশাপাশি সূর্যের দেখা মেলা ভার। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা, নামতে থাকে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে তাপমাত্রা আরো কমবে। ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে আমরা বাড়াতে পারছি না, হাত পা খুব কাটাচ্ছে। এদিকে হাড় কাঁপানো শীতে বিড়ম্বনায় নিম্ন আয়ের মানুষ। কাজের খোঁজে বাইরে এসেও উপায় দেখছেন না তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল জনগোষ্ঠী। এমন ঠান্ডা প্রচুর ঠান্ডা, হ্যাঁ, বর্তমানে আর কাজ কাম হচ্ছে না, ঢিলঢাল অবস্থা খুব খারাপ, কাজ কাম নাই, খুব দুর্দিন, খুবই দুর্ভোগ। ভাড়া কম হয়েছে, কেউ ঘর থেকে বাড়াতে পারছে না। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওপড়া, নাজিরগঞ্জ নৌরুটে মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে 7 ঘন্টা পর সকাল 9টা থেকে স্বাভাবিক হয় নৌরুটটি। ওমর ফারুক, সময় সংবাদ। সম্পদের তথ্য গোপন করা মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আদালত। সকালের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এর রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে। মামলায় মামুনের বিরুদ্ধে 101.73 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে 2008 সালের 27 মার্চ মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন বিচারিক আদালত। 2রা জানুয়ারি হবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি। আগের আদেশে বহাল রেখেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আবেদন গ্রহণ করে ওকালতনামা হাজিরের জন্য বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়। ওনাকে বললেন যে আপনি এবারের একজন অ্যাডভোকেটের ওকালতনামা নিয়ে আসেন, আমি আপনার মামলাটা শুনানি করব। বিজ্ঞ আদালত পরপর 3 বার মামলা উঠলেন এজলাসে এই মামলার জন্য, কিন্তু দেখা গেল যে এই মামলাতে উনি কোনো আইনজীবী ওকালতনামা সহকার উপস্থিত করতে পারেন নাই। মুভ করেছিলাম, উনি আরেকটা লয়ার না থাকার কারণে এইবারে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাব। প্রয়োজনীয় সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর পুরানো পল্টন মাঠে দলটির কর্মী সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রের সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয়। এ সময় সব দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগকে ভোটের মাঠে প্রতিহত করতে হবে।
রাজনৈতিক প্রতিবিপ্লব, জুডিশিয়াল কু এবং সিভিল প্রশাসনকে অস্থির করার সব চক্রান্ত দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে ইনশাআল্লাহ। এবং আগামীতে সব ষড়যন্ত্র এদেশের জনগণ ব্যর্থ করবে। এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করব, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি শক্ত হন, দৃঢ় হন। প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদেরকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে নির্বাচনের দিকে আপনি চলে যান, জনগণ আপনার পাশে থাকবে। এদিকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ও সংস্কার কাজে সহযোগিতার আশ্বাস জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে কথা বলেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে সব ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হইতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, তাদের যা প্রয়োজন, যেইটা করা প্রয়োজন আমরা সবকিছু করব, তাদের সাপোর্টে সবকিছু করব, তাদের ব্যর্থ হইতে দেব না। সংস্কার চাই ভাই, আমরা নির্বাচন চাই ভাই, আমরা আপনাদেরকেও বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুইটা সাংঘর্ষিক না। নির্বাচন নির্বাচনের জায়গায় সেইটা সময় মতো হইতে হবে, আমরা সেটা চাই। সংস্কার সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউয়াস হইতে হবে, আপনারাও করবেন। নির্বাচিত সরকার যখন আসবে ইনশাআল্লাহ, যদি জনগণ আমাদেরকে বেছে নেয়, আমরা যখন আসব তখন আমরাও করব ইনশাআল্লাহ। গরিব মানুষ খেতে পায় না, আর ভূমিদস্যুরা নিজেদের বাড়িতে ধানের আড়ত তৈরি করে। সরকারি খরচে ভূমিহীনদের জমি বুঝিয়ে দিতে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। সকালে নোয়াখালীর হাতিয়ায় এক বৈঠকে এ কথা বলেন তিনি। নতুন বাংলাদেশ গঠনের জন্য ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করব ইনশাআল্লাহ। যেখানে সন্ত্রাস দেখবো সেখানে প্রতিরোধ করে তুলবো, সেটা যদি আমার আপন ভাই হয় তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যে অপরাধী তাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি অপরাধী। যদি আমি ভুল করি আমাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি এটা ভুল করেছেন। এটা না বলতে পারলে আমি নিজেও ফ্যাসিস্ট হয়ে উঠতে পারি। জুনিয়রদের র্যাঙ্কিংয়ের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা সবাই 2022-23 সেশনের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল 5 নভেম্বর 23 ব্যাচের কয়েক শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগ ওঠে। তদন্ত কমিটি 11 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট। ছাত্রদের দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সবাইকে আনা হবে ডোপ টেস্টের আওতায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট। স্যার এফ রহমান হলের ছাত্রদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হয়। বৃহস্পতিবার সকাল 9:30টায় এই প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এফ রহমান হলের শিক্ষার্থীদের নমুনা সংগ্রহ করেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীরা। খরচ কমাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে করা হবে পরীক্ষা। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভর্তি হয় তখন যদি ডোপ টেস্টটা নেওয়া হয় তখন মনে হয় যে আমার জন্য আমাদের জন্য এটা আরো বেশি ইফেক্টিভ হবে আর কি। এটা তো শুধু হল ভিত্তিক হয়েছে, আমি মনে করি যে প্রত্যেক পুরা হলে পুরা ভার্সিটিতে যত স্টুডেন্ট আছে সবাইকে ডোপ টেস্টে আওতায় আনা দরকার। 350 টাকা ব্যয়ে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্যাম্পল দিচ্ছেন। এতে ব্যবহার করা হচ্ছে আমেরিকান কিট। বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করতে এই উদ্যোগ অনন্য ভূমিকা পালন করবে বলে মনে করছে প্রশাসন। এটা এক ধরনের অসুস্থতা, সেই অসুস্থতা রক্ষা করার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা তাদের গার্ডিয়ান, সেটা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা এই কাজটি করব এবং আমরা চাই যে তারা কারেকশন হোক। ছাত্রছাত্রীরা যদি সুস্থ থাকে আমরাও সুস্থ, ক্যাম্পাসও সুস্থ। তো ছাত্রছাত্রীদের ভেতরে খুবই কম পরিমাণে কিছু ছাত্রছাত্রী আছে যারা মাদক সেবন করে। তো আমরা সেই জন্য তাদেরকে মাদক মুক্ত করার জন্য, তাদেরকে সুস্থ করার জন্য এই স্টেপ নিয়েছি। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, কর্মচারী, নিরাপত্তা কর্মী ও শিক্ষকদেরকে ডোপ টেস্টের আওতায় আনা হবে। সময় সংবাদ, চট্টগ্রাম। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। ব্যাহত হচ্ছে পাবলিক পরীক্ষা প্রস্তুতিও।
পদ ফাঁকা রেখে ঢাকা অফিসে নিয়োগপ্রাপ্তদের পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। স্থায়ী কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে শূন্য পদে বসানোর নির্দেশনাও বাস্তবায়ন হচ্ছে না। সেবা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিলেও এখনও অফিস করছেন চেয়ারম্যান। ওমর ফারুকের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। গোপালগঞ্জের এই মাদ্রাসা প্রধান 4 বছর ধরে নাম সংশোধনের কাজে শিক্ষা বোর্ডে ধর্ণা দিয়েও পাচ্ছেন না সমাধান। এবার এসে দেখেন নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। 4 বছর চললো, প্রথম তো আমার হয়নি, না বলা হয়েছে, পরবর্তী বলছে আপনি রিভিউ করেন, তখন রিভিউ করছি, রিভিউর ব্যাপার শুনানি এখনো হয়নি। তার মতো অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সনদ ও নম্বর সত্যায়ন, পরিচালনা কমিটি অনুমোদন, স্বীকৃতি নবায়নের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসেও ভোগান্তির শিকার হচ্ছেন। আটকে আছে অনেকের বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজও। ভোলার থেকে আমরা অনেক দূর আসা, অফিসার থাকার কারণে আমার কাজ হচ্ছে না। আঞ্চলিক অফিস থাকে ঢাকা বোর্ডের, আমাদের ওইখানে গিয়েছি, তো ওরা বলতেছে যে ঢাকা বোর্ড থেকে নিতে হবে। এখন ঢাকা বোর্ডে আসলাম, এরা বললো ওইখানে ট্রান্সফার করছে। সমস্ত ডকুমেন্টস দিয়ে গেলাম, ওনার টিকিট এবং আপনার যে উনি 10 তারিখে চলে যাইব, সেপ্টেম্বরের 10 তারিখে চলে যাইব। এর মধ্যে ওনারা মেয়ে চলে গেছে 10 তারিখে, আমাদের মেসেজ গেছে 11 তারিখে ওনাদের মিটিং। মাদ্রাসা শিক্ষা বোর্ডের 11টি শাখার 7টিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি। আমার এই জায়গায় সারা বাংলাদেশের কমিটির কাজ, তো আমি তো আগে যেমন সেবা দিতাম এখন সেবা দিতে পারতেছি না। আমাদের প্রশ্নপত্র প্রণয়ন এবং আমাদের খাতাপত্র সেন্টার পাঠাতে হবে, আমাদের কেন্দ্র স্থাপন করতে হবে, সেই কাজগুলো আমরা গতিশীল আনতে পারছি না, আমাদের খাতা ছাপাতে পারছে না। বোর্ডের 192টি পদের 68টিতে নেই লোকবল, তাই অফিস সময়ের বাইরে কাজ করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। 60টি পদ শূন্য অবস্থায় রয়ে গেছে। এই পদগুলা শূন্য অবস্থায় থাকাতে কাজের চাপ প্রচণ্ড। সারা বাংলাদেশে একটি মাত্র বোর্ডের কর্মকর্তারা বঞ্চিত 20 বছর 22 বছর যাবৎ। পিএইচডি হোল্ডার কর্মকর্তাও রয়েছেন, কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না। আপিল করেছেন অ্যাপিলেট ডিভিশনে, সেখানেও আমরা রায় পেয়েছি। এখন পর্যন্ত আমরা এই রায় পাওয়ার পরেও কোনো এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ সহায়তা করছে না। আদালত বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী 50% পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা দিলেও সেটিও বাস্তবায়ন করেনি বোর্ড। চেয়ারম্যান বলছেন রায়ের কপি হাতে পেলে যোগ্য ও বঞ্চিতদের পদোন্নতি দেওয়া হবে। রায়ের কপিটি আমাদের হাতে এসে গেলে আমরা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করব, আমাদের পূর্ব প্রস্তুতি করা আছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন নতুন সচিব নিয়োগ হয় এখন মাদ্রাসা বোর্ডের শূন্য পদ পূরণ করা যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চলতি মাস থেকে ঋণের দায় পরিশোধের শর্ত থাকলেও এখনও চালুই করা যায়নি শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। আয় তো দূরের কথা, প্রতি বছর দেনা পরিশোধে নতুন প্রস্তাবনা দিতে হচ্ছে জাইকাকে। পতিত সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবকে দায়ী করে সংশ্লিষ্টদের পরামর্শ, দেশের ভাবমূর্তি ঠিক রাখতে নিতে হবে দ্রুত পদক্ষেপ। আর সিভিল এভিয়েশন বলছে যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকারের নেয়া মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। অন্যান্য মেগা প্রকল্প আলোর মুখ দেখিয়ে যখন লোকসান গুনছে প্রতি মাসে, তখন উদ্বোধনী ডামাডোলি বাজাতে পারেনি প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 3য় টার্মিনাল। চলতি বছরের অক্টোবর থেকে টার্মিনালটি কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও বাকি রয়ে গেছে কিছু কাজ। টার্মিনালটি নির্মাণে 16,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী টার্মিনালটি ব্যবহার করে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল অক্টোবর, আর ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনায় গলদ দেখছেন খাত সংশ্লিষ্টরা। যে এত বড় ইনভেস্টমেন্ট, এটা চালু না করলে রিটার্নস আনবো কি করে, সেই প্রেশারটা ছিল। কিছুটা অ্যাম্বিশিয়াস ছিল, এর মধ্যেও কোনো সন্দেহ নেই। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে 3য় টার্মিনাল চালু হতে পারে আগামী ডিসেম্বর। প্রস্তাবনায় দেয়া হবে রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ শুরু করার। টোটাল 2.1 বিলিয়নের একটা প্রজেক্ট, এটাকে আমাকে দ্রুত এফেক্টিভলি অপারেশনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা শুরু হবে, প্লাস জায়গার লোনটা তো আমাদেরকে রিটার্ন করতে হবে। অন্য খাত থেকে নয়, আলোচনার ভিত্তিতে নতুন টার্মিনালের আয় থেকেই ঋণ পরিশোধের পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট বলেন, প্যাসেঞ্জার বলেন, 3 দিক থেকে আমাদের এখানে কিন্তু ইনকামের সুযোগ আছে। সো এইটা আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি অনুসারে এই প্রজেক্টটাকে
যত দ্রুত পসিবল অপারেশনালাইজ করা। জাইকার বিনিয়োগ করা প্রায় 16,000 কোটি টাকা পরিশোধে বছরে সিভিল এভিয়েশনকে দিতে হবে প্রায় 832 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় শেষ মুহূর্তে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের নিবন্ধনের হিড়িক পড়েছে। এই কর্মসূচির আওতায় বৈধ হওয়ার শেষ সময় চলতি মাসের 31 ডিসেম্বর। 8 ডিসেম্বর পর্যন্ত নাম নিবন্ধন করেছেন বিভিন্ন দেশের 2 লাখেরও বেশি প্রবাসী, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 31,041 জন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। অবৈধ অভিবাসী শ্রমিকদের নিজ দেশে ফিরে যেতে 2024 সালের 1 মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন নামে একটি পরিকল্পনা হাতে নেয় মালয়েশিয়া সরকার, যার শেষ সময় চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। গেল 1 মার্চ থেকে চলতি বছরের 8 ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে 110টি দেশের মোট 2,06,600 জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে এই পর্যন্ত 1,80,343 জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি কাজের ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে। যারা অবৈধ আছে তারা দেশে চলে যাওয়া ভালো। পরবর্তীতে যে পুলিশ এবং ইমিগ্রেশন ধরপকড় করবে, জেলে যাবে, জেলে যাওয়ার থেকে দেশে যাওয়াই ভালো। মালয়েশিয়ার বর্তমান যে অর্থনৈতিক পরিবেশ, এখানে এখন কোনো কাজ কাম নাই এবং ম্যাক্সিমাম লোক অবৈধ কায়দায় আছে। এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার 98,259, বাংলাদেশের 31,041 জন, ভারতের 28,152 জন, পাকিস্তানের 14,089 জন এবং মিয়ানমারের 13,366 জন। এর মেয়াদ আর বাড়ানো হবে না বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের 300 থেকে 500 রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে বিদেশিরা দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রদর্শনী হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর ক্রিকেট ভক্তদের জন্য রাত 8টা পর্যন্ত সুযোগ থাকছে ট্রফির সঙ্গে ছবি তোলার। ট্রফি দেখতে এসে বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠেন দর্শকরা। তাদের প্রত্যাশা মাঠের খেলায় সেরা পারফর্ম করে মর্যাদাপূর্ণ এই শিরোপা দেশে আনবেন শান্ত লিটনরা। সমর্থকরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানকেও দেখতে চান। সৈকতের নগরী কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ ভক্ত সমর্থকদের জন্য উন্মুক্ত রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। শীতের সকাল হলেও স্বপ্নের ট্রফি দেখতে ভিড় করেন ভক্তরা। ট্রফি প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের আনন্দ দিতে করা হয় বেশ কিছু আয়োজন। কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতা, বল ব্যাটের মজার খেলা কিংবা ভার্চুয়াল গেম, সবকিছুর মিশেলে ভিন্ন এক আবহের তৈরি হয়েছে ট্রফি প্রদর্শনী স্থলে। সবার মিল এক জায়গায়, ছবি চাই ট্রফির সঙ্গে। মুহূর্তটা ধরে রাখতে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ভক্তরা। একই সঙ্গে প্রত্যাশা রাখলেন মাঠের ক্রিকেটে দারুণ কিছু করবে বাংলাদেশ। এই ট্রফি এই যে কাছে এসে তার ফটো সেশন সেলিব্রেশন করতে পেরেছি, এটা সত্যিকার অর্থ অনেক আনন্দের। আর এটা যখনই আমার বাংলাদেশের প্রিয় টিম প্রতিপক্ষ দলদেরকে পরাজিত করে যদি এই ট্রফিটা নিয়ে আসতে পারে, সেখানে আসলে শুধু আমি টাইগার আকাশ না, 18 কোটি বাঙালি কিন্তু এই জিনিসটাকে দারুণভাবে উপভোগ করবে। বাংলাদেশ টিম আগের তুলনায় অনেক বেটার খেলতেছে। বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে, ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে। সবসময় আশা করি আমরা এবারও চাই যে বাংলাদেশ জিতুক। এই মুহূর্তে অনেক সুন্দর, কারণ আমি অনেক ওয়েট করার পর ছবিটা তুলেছি, তো ওভারঅল গুড। আশা করি আমাদের ট্রফিটা আমাদের দেশে এভাবে না আসে চিরস্থায়ী হয়ে আমাদের দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। ট্রফির সঙ্গে ছবি তুলতে এসে অনেকে দাবি জানিয়ে গেলেন সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখার। তিনি তো বাংলাদেশের সেরা ক্রিকেটার, বিশ্বের সেরা ক্রিকেটার। সে সময়ে তার এরকম সম্মানজনক বিদায় আশা করি। ট্রফির সাথে ছবি তুললাম, তো অবশ্যই এক্সপেকটেশন আছে যে যেন বাংলাদেশ আর ভালো করে, এবার বাংলাদেশের স্কোয়াডও মোটামুটি ভালো। তো সাকিব আল হাসানের প্রতি অবশ্যই আমার ইচ্ছা আছে যেন সাকিব আল হাসান খেলে। কাল মিরপুরে হোম অফ ক্রিকেটে ট্রফির সঙ্গে ফটো সেশনের সুযোগ পাবেন ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল ও সংগঠকরা। এরপর ট্রফি যাবে সাউথ আফ্রিকায়।
আয়োজন নিয়ে দোটানার মাঝে আইসিসি যে ট্রফি ট্যুরের আয়োজন করেছে তাতে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ 5 বার অংশ নিয়ে মাত্র একবার সেমিফাইনাল খেলেছিল। তবে এবার ভক্ত সমর্থকদের প্রত্যাশা লিটন মিরাজরা এই মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটিকে আবারও অর্জন করে বাংলাদেশে নিয়ে আসবেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের জন্য ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতা। টপ অর্ডারের ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। কোনটা এখন বাংলাদেশের ক্রিকেটারদের প্রিয় ফরম্যাট? সাম্প্রতিক পারফরমেন্সে এই প্রশ্ন এখন তোলা যেতেই পারে। কদাচিৎ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডকে হারানো দলটা জিম্বাবুয়ের মতো দলকে প্রায়ই হারিয়ে ধোয়া তুলত 50 ওভারের ক্রিকেটে তারা পাক্কা। কিন্তু আফগানিস্তানের কাছে সিরিজ হার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে থাকার পর বড় গলায় এখন আর এসব বলার উপায় কই? বাংলাদেশের ক্রিকেট গ্রাফ নিম্নমুখী সেটা বলার অপেক্ষা রাখে না। পাপন নান্য যুগ শেষ হবার পর যারা আশা করেছিলেন এই বুঝি খারাপ সময় কেটে গেল, তারা ওয়েস্ট ইন্ডিজে চোখ রাখলে যার পরানি হতাশ হবেন। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন না তেমন কিছু। লম্বা সময় ধরে খেললেও তার পারফরমেন্সে নেই যেমন পরিপক্কতা, তেমনি নেই কথাবার্তাতেও। তাই শান্ত ফিরলে যে তিনি ভারমুক্ত হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। শান্ত না থাকাটা একটা অজুহাত হতে পারে, একই সঙ্গে মুশফিকের অনুপস্থিতিও। কিন্তু তারা থাকলে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয় করে ফেলতো বাংলাদেশ তা গ্যারান্টি দিয়ে বলার উপায় নেই আসলে। কারণ ওই যে বললাম, ক্রিকেটারদের পারফরমেন্সের গ্রাফ আসলেই বেশ নিম্নমুখী। প্রত্যেক ম্যাচের পর শুধুই হাঁসফাঁস, ইস আর 20টা রান যদি বেশি হতো। সে যাই হোক, সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় অর্ধযুগ আর 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড মিশে গেছে সেন্ট কিটসের নোনা জলে। বাংলাদেশ এখন লড়বে মান বাঁচাতে। সিরিজ খোয়া গেছে প্রথম 2 ম্যাচ হেরে, শেষেরটায় যদি একই পরিণতি হয় তাহলে সর্বনাশ, থবল থোলাই। অবশ্য এবারে যে প্রথম বিষয়টা তা নয়, এমন স্বাদ নেয়ার বহু নজির আছে লাল সবুজ ক্রিকেটে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বুড়ো রিয়াদ আর বোলার তানজিম সাকিব যদি ব্যাটার না হয়ে উঠত তবে স্কোরবোর্ডের চেহারা হতো আরও রুগ্ন। তাদের লড়াই ছিল দলকে একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়া। তাতে অবশ্য কতটা মান বেঁচেছে বাংলাদেশের কে জানে। মিরাজের দল ম্যাচটা হেরে যায় টপ অর্ডারদের অমন দৃষ্টিকটু সব আউটের মধ্য দিয়ে। লজ্জা এড়ানোর ম্যাচে হয়তো কিছুটা বদল আসবে স্কোয়াডে। তাতে কি ফলাফলে যথেষ্ট পরিবর্তন আসবে? তো প্রশ্নটা তোলা থাক। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে বসে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনা সমর্থন করে না দিল্লি। কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ নয়। ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব। র্যাবের আয়নাঘর ছিল শিকার মহাপরিচালকের। নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারো নির্দেশে আর গুম খুন নয়, বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এবং সাবেক মন্ত্রী জাহেদ মালেক, মির্জা আজম ও পলকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের। আমু, মুজবুল হক, শাহরিয়ার সহ আরও 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।